মানসিক চাপ, উদ্বেগ, ভয় এগুলোর সাথে স্ট্রোকের ঝুঁকির সম্পর্কটা। আমাদের হাতে কিন্তু বেশ কিছু ভালো গবেষণা আছে, বিশেষ করে ইন্টারস্ট্রোক স্টাডিটার কথা বলতেই হয়। এটা একটা বিশাল আন্তর্জাতিক গবেষণা। আমাদের লক্ষ্যটা হলো এই মানসিক ব্যাপারগুলোর শরীরে ঠিক কিভাবে প্রভাব ফেলে, কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায় সেটা একটু সহজ করে বোঝা, আর অবশ্যই কিভাবে বাঁচা যায় সেটাও জানা। হ্যাঁ, আর শুরুতেই যদি খুব সংক্ষেপে বলি, স্ট্রোক মানে হলো মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা কোনো কারণে বাধা পাওয়া। এটা মোটে তরপে দুই রকমের হয়, একটা ইস্কিমিক, যেখানে ধরুন রক্তনালীটা ব্লক হয়ে গেল, আর অন্যটা হেমোরেজিক, যেখানে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় মস্তিষ্কের ভেতর। ঠিক। এতদিন আমরা কি করেছি বলুন তো? শুধু হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এইসব শারীরিক কারণ নিয়েই বেশি মাথা ঘামিয়েছি, তাই না? একদম। কিন্তু ইন্টারস্ট্রোকের মতো গবেষণাগুলো এখন দেখাচ্ছে যে মানসিক চাপটাও একটা বিরাট ঝুঁকির কারণ, যেটা হয়তো আমরা সেভাবে পাত্তাই দিইনি। ঠিক তাই। এতদিন যেটা সন্দেহ করা হতো, এখন ডেটা সেটাকে সমর্থন করছে। চলুন তাহলে এই সংযোগটা নিয়েই আজ একটু গভীরে যাই। বিশেষ করে এই যে দীর্ঘস্থায়ী বা ক্রনিক স্ট্রেস, এটা কি ইসকেমিক স্ট্রোকে ঝুঁকি বাড়ায়? হ্যাঁ, বাড়ায়। ইন্টারস্ট্রোক গবেষণা কিন্তু খুব পরিষ্কার করে দেখিয়েছে যে কাজের চাপ হোক বা বাড়ির টেনশন, মানে দিনের পর দিন চলতে থাকা মানসিক চাপ, সেটা সরাসরি ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। আচ্ছা। আর মজার ব্যাপার হলো, এই ঝুঁকিটা সবার ক্ষেত্রে সমান নয়। কিছু নির্দিষ্ট গ্রুপের মধ্যে এটা বেশি দেখা যাচ্ছে। যেমন ধরুন, অপেক্ষাকৃত কম বয়সী যারা, ধরা যাক 18 থেকে 39 বছর বয়স, তাদের মধ্যে আর মহিলাদের মধ্যে এর প্রভাবটা বেশি। বিশেষ করে সেই সব স্ট্রোকের ক্ষেত্রে যেগুলোর কোনো স্পষ্ট কারণ পাওয়া যায় না, যেটাকে আমরা বলি ক্রিপ্টোজেনিক স্ট্রোক। সেখানে মানসিক চাপের ভূমিকাটা আরও বেশি করে সামনে আসছে। তার মানে কারণটা অজানা থাকলে মানসিক চাপের দিকে আঙুল উঠছে। অনেকটা সেরকম। আবার দেখুন, অন্যদিকে হঠাৎ করে আসা তীব্র মানসিক আঘাত, যেমন ধরুন কোনো অ্যাক্সিডেন্ট বা খুব কাছের কাউকে হারানো। হ্যাঁ, ঠিক ওই রকম। ধরুন কোনো ভয়াবহ দুর্ঘটনা দেখলেন বা কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লেন, এই ধরনের তীব্র অভিজ্ঞতা আবার হেমোরেজিক স্ট্রোক মানে ব্রেন হেমোরেজের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে এটা তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যাদের আগে থেকেই হয়তো হাই ব্লাড প্রেশার আছে বা মস্তিষ্কের রক্তনালী একটু দুর্বল। একটা কেস স্টাডিতে আমরা দেখেছিলাম, হঠাৎ আসা একটা প্রচণ্ড মানসিক ধাক্কা একজনের মারাত্মক হেমোরেজিক স্ট্রোকের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বাবা, তার মানে ব্যাপারটা বেশ জটিল। একদিকে লম্বা সময়ের চাপ, অন্যদিকে হঠাৎ আসা শক, দুটোই খতরনাক। দুটোই, যদিও মেকানিজম একটু আলাদা হতে পারে। কিন্তু কিভাবে? মানে এই যে চাপ বা ভয়, এটা শরীরে করেটা কি? কিভাবে এটা স্ট্রোক পর্যন্ত নিয়ে যায়? এর ভেতরের বিজ্ঞানটা কি? আচ্ছা, এর পেছনে বেশ কয়েকটা শারীরিক প্রক্রিয়া কাজ করে। আপনি যখন স্ট্রেসে থাকেন, শরীর তখন তৈরি হয়, মানে যাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। তখন কর্টিসল, অ্যাড্রেনালিন, এই স্ট্রেস হরমোনগুলো বের হয়। অল্প সময়ের জন্য এটা দরকারি, কিন্তু এটা যদি চলতেই থাকে? হ্যাঁ, যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলেই মুশকিল। এই হরমোনগুলো সরাসরি ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। দিনের পর দিন চলতে থাকলে এটা হাইপারটেনশনে পরিণত হতে পারে। আর হাইপারটেনশন তো স্ট্রোকের একটা প্রধান কারণ, আমরা জানি। এটা তো গেল ব্লাড প্রেশার, আর কিছু আছে তো। দীর্ঘস্থায়ী চাপ শরীরে এক ধরনের হালকা কিন্তু লাগাতার প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে রাখে। এই ইনফ্লামেশন রক্তনালীর ভেতরের যে লাইনিংটা থাকে, এন্ডোথিলিয়াম, সেটা স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়, তাকে ড্যামেজ করে। ও আচ্ছা। শুধু তাই নয়, এই স্ট্রেস হরমোন আর ইনফ্লামেশন দুটো মিলে রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়িয়ে দেয়। ক্লট হওয়ার চান্স বাড়ে। তার মানে ক্লট হয়ে ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। ঠিক। আবার দেখুন, চাপ কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ধমনীগুলো যে শক্ত আর সরু হয়ে যায়, সে প্রক্রিয়াটাকেও কিন্তু গতি দেয়। বিশেষ করে যদি এর সাথে হাই ব্লাড প্রেশার বা ধরুন আনহেলদি লাইফস্টাইল জুড়ে যায়। তার মানে শরীরের ভেতরে তো একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। হরমোন, ব্লাড প্রেশার, ইনফ্লামেশন, ক্লটিং, বাপরে! এর সাথে আমাদের রোজকার অভ্যাসেরও তো একটা যোগ আছে নিশ্চয়ই। মানে আমরা স্ট্রেসে থাকলে যা করি আর কি। অবশ্যই আছে। সেটা আরেকটা বড় দিক। স্ট্রেসে থাকলে কি হয়? অনেকেই ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, হয়তো ফাস্ট ফুড বেশি খান। ব্যায়াম করা হয় না, কারো কারো ক্ষেত্রে ধূমপান বা মদ্যপান বেড়ে যায়, ঘুম ঠিকমতো হয় না। এগুলো তো সবই স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। একদম।
সুতরাং মানসিক চাপ একদিকে সরাসরি শরীরের ক্ষতি করছে, আবার অন্যদিকে অস্বাস্থ্যকর অভ্যাসের দিকে ঠেলে দিয়ে পরোক্ষভাবেও ঝুঁকি বাড়াচ্ছে। একটা ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে যায়। কালকে নতুন চাইনিজ রেস্তোরাঁটায় গিয়েছিলাম। ওদের ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, সাথে চিলি চিকেনটা একটু অন্যরকম, কিন্তু মোটের উপর দারুণ লেগেছে আমার। এই সপ্তাহে শেষে ভাবছি পাহাড়ে যাব। মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি, তাহলে বন্ধুদের সাথে একটা ছোট্ট দারুণ ট্রিপ হয়ে যাবে। ইন্টারস্ট্রোক গবেষণার আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, লোকাস অফ কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণের অনুভূতি। যাদের মনে হয় যে জীবনের ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তাদের স্ট্রোকের ঝুঁকি নাকি কম। এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং। এর মানেটা কি দাঁড়াচ্ছে? যে স্ট্রোক প্রতিরোধ করতে গেলে শুধু শরীরচর্চা বা ডায়েট কন্ট্রোল করলেই হবে না। আপনার মানসিক অবস্থা, আপনার দৃষ্টিভঙ্গি, সেটাও একটা বড় ভূমিকা পালন করে। তার মানে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও প্রিভেনশনের অংশ? অবশ্যই। সুস্থ জীবনযাত্রার যে নিয়মগুলো আমরা জানি, মানে হেলদি খাবার, রেগুলার এক্সারসাইজ, পর্যাপ্ত ঘুম, স্মোকিং বা অতিরিক্ত অ্যালকোহল বর্জন করা, এগুলো তো করতেই হবে। তার সাথে মানসিক চাপ কমানোর জন্য কিছু কৌশলও শিখতে হবে, অভ্যাস করতে হবে। যেমন ধরুন মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক, গভীর শ্বাসের ব্যায়াম, যোগব্যায়াম, নিজের পছন্দের কোনো কাজ বা শখের জন্য সময় বার করা, সামাজিক সম্পর্ক বজায় রাখা, বন্ধুদের সাথে কথা বলা। আবার ধরুন প্রবলেম সলভিং স্কিল বাড়ানো, কিভাবে সমস্যার মোকাবেলা করা যায় সেটা শেখা। এগুলো সবই স্ট্রেস কমাতে সাহায্য করে। আর যদি নিজে না পারা যায়? তখন অবশ্যই পেশাদার সাহায্য নিতে হবে। ডাক্তার বা থেরাপিস্টের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। এটাতে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আরেকটি বিষয় মনে রাখা দরকার, যাদের একবার স্ট্রোক হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু আবার উদ্বেগ বা ভয়, বিশেষ করে ফোবিক অ্যাংজাইটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে সাধারণ রিল্যাক্সেশন টেকনিক হয়তো যথেষ্ট নয়, তখন নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হতে পারে। যেমন ওষুধের প্রয়োজন হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন ধরুন SSRI জাতীয় কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ। যদিও এগুলোর সাথে হেমোরেজিক স্ট্রোকের একটা ক্ষীণ ঝুঁকির কথা শোনা যায়, কিন্তু সেটা খুবই বিরল। ডাক্তারের পরামর্শে এগুলো ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, আর তাতে পরোক্ষভাবে কিন্তু স্ট্রোকের সামগ্রিক ঝুঁকি কমার সম্ভাবনাই বেশি। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো, মন আর শরীর কিন্তু আলাদা নয়, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানসিক চাপকে আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে আসলে স্ট্রোকের একটা বড় ঝুঁকিকে আমরা অনদেখা করছি। একেবারে তাই। এই মানসিক চাপটা আমাদের হরমোন, রক্তচাপ, শরীরের ভেতরের প্রদাহ, রক্ত জমাট বাঁধার ক্ষমতা, এমনকি আমাদের রোজকার আচরণ, সবকিছুর ওপর প্রভাব ফেলছে। আর এসবই স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। তার মানে প্রিভেনশনটা হতে হবে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ। একদম। জীবনযাত্রার পরিবর্তন, মানসিক চাপ সামলানোর উপায়, আর যেখানে দরকার সেখানে চিকিৎসা, এই সব মিলিয়ে একটা সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বিষয়গুলো সত্যিই ভাবার মতো। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, জীবনের এমন কোনো ছোট ক্ষেত্র আছে যেখানে আজ আমরা নিয়ন্ত্রণের অনুভূতিটা একটু হলেও ফিরে পেতে পারি? এমন কিছু যে হয়তো ভবিষ্যতে চাপ সামলাতে আমাদের একটু হলেও শক্তি যোগাবে? এটা নিয়ে ভাবা যেতে পারে।